কালকের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন, খসড়া নিয়ে অসন্তোষ এনসিপি জামায়াতের। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের সমাবেশ, এনসিপির অনুরোধে এই সিদ্ধান্ত। রংপুরে হিন্দু বাড়িতে হামলা মামলায় ৫ জন গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে সহায়তা করছে প্রশাসন। ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার, টাকার উৎস জানায়নি পুলিশ। মাইলস্টোন স্কুলে দগ্ধদের 3 জন আইসিইউতে, 9 জনের অবস্থা কম গুরুতর, জানালেন চিকিৎসক। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদের খসড়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি সহ আরও কয়েকটি দল। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করার বিষয় নিয়েই তাদের আপত্তি। জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে দলগুলো, না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে শঙ্কা তাদের। তবে সনদের খসড়ার বিষয়ে একমত বিএনপি। ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে দুপুরের মধ্যে আনুষ্ঠানিক মতামত জানানোর কথা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে 3য় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এনসিপির অনুরোধে এই সিদ্ধান্ত বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছাত্রদল সভাপতি বলেন, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি। এ সময় দলটির সাধারণ সম্পাদক বলেন, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা ইতিবাচক, তবে শেখ হাসিনার দোসরদের বিচার না করে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। শান্তিপূর্ণ সহাবস্থানের পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পলিসি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেয়। যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল, তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এনসিপির তো পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে, তো দলটির নেতাকর্মীরা নরসিংদীতে পৌঁছেছেন কিনা এবং কখন নাগাদ তাদের এই পথসভা অনুষ্ঠিত হবে? আমি আপনাকে জানিয়ে রাখি যে গত রাতেই কিন্তু এনসিপির নেতৃবৃন্দ নরসিংদীতে অবস্থান করছেন। নরসিংদীর একটি বেসরকারি হোটেলে তারা অবস্থান করছেন। আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা চলমান থাকার কারণে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা থাকার কারণে সকালের আসলে দিনভর কর্মসূচি না রেখে কিন্তু তারা কর্মসূচিটি বিকালে করেছেন। আপনি জানেন যে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদী ক্লাব, এখানে দুপুর 2টায় জেলার যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে এই এনসিপির নেতৃবৃন্দ মত বিনিময় করবেন। এই মত বিনিময় শেষে এখান থেকে তারা যাবেন ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে, সেখানে তারা জড়ো হয়ে সেখান থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবেন এবং সেই পদযাত্রা কর্মসূচিটি আপনার কোর্ট রোড হয়ে সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে পৌরসভা চত্বরে গিয়ে যেই সমাবেশ স্থল আছে সেখানে তারা জড়ো হবেন এবং সেখানে সেই সমাবেশে তারা
এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিবেন। আপনি জানেন যে এইখানকার যে কর্মসূচি নরসিংদীতে কিন্তু এর আগে কর্মসূচিতে কিন্তু একদিন আগে হওয়ার কথা ছিল। এখানকার এইচএসসি পরীক্ষা থাকার কারণেই কিন্তু আসলে নানা কারণে তারা কর্মসূচিকে পিছিয়ে আজকে আনা হয়েছে, এবং দিনভর যে কর্মসূচি ছিল সেগুলো আসলে তারা এইচএসসি পরীক্ষার কারণে কিন্তু পিছিয়ে আজকে তারা বিকালে এই কর্মসূচি দিয়েছেন। আর আপনি জানেন যে এখানে নরসিংদী পৌরসভার যে সামনে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যে বক্তব্য রাখবেন, এখানকার সমাবেশ শেষে তারা সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন। নরসিংদী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে খায়রুল হকে 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও 24 আগস্টে রায় জালিয়াতির অভিযোগে আরও 3টি মামলা রয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নামে। বিজ্ঞ আদালতে এসে অনেক কথাই বলে, তারা বলে এটার সাথে জড়িত ছিলাম না, আমি এটা করি নাই, ওইটা করি নাই, অসুস্থ হয়ে যায়, অনেক সময় কারাবাচরণও করে। এটা আমরা মাথায় নেই না। বিজ্ঞ আদালতে উনি বলেছেন এসব ঠিক না, এটা সত্য না, এটা বলেছি। কিন্তু আমরা বিজ্ঞ আদালতে বলেছি, সব বিস্তারিত আমরা বলেছি, বিজ্ঞ আদালত শুনে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ রায় দেন। 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মোবারক হোসেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে খালাস পান তিনি। মৃত্যুদণ্ডের সাজার রায়ে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন মোবারক হোসেন। পরে ওই রায় বাতিল চেয়ে আপিল করেন তিনি। গেল 8 জুলাই শুরু হয় শুনানি। জামায়াত নেতা এটিএম আজহারের পর যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। মানে দুটো চার্জের, একটা হলো চার্জ 1 কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ 33 পারসনস অ্যান্ড কিলিং দ্যাম, আর চার্জ নাম্বার 3 যেটা ওটাতে সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স, আর 3 নম্বর চার্জ যেটা ছিল এই 3 নম্বর চার্জে একজন নাম কি যেন আব্দুল খালেক, আব্দুল খালেক তাকে মেরে ফেলার তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে দুটা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রাতে এ ঘটনায় অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায়। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর ছবি পোস্ট করেন রঞ্জন রায় নামে এক কিশোর। এ ঘটনায় রঞ্জনকে গ্রেপ্তার এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ। পরে রঞ্জনের চাচার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। পাশাপাশি অন্য বাড়িঘরেও হামলা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে, তাদের কখন আদালতে তোলা হবে? দেখুন, আসলে ইতিমধ্যে কিন্তু আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ 1200 জনের বিরুদ্ধে যে মামলা করেছে এদের মধ্যে থেকে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আমরা দেখেছি যে এখন আদালত তাদেরকে নিয়ে আসছে। একটু পরে অর্থাৎ এজলাসে তোলা হবে, আদালতে যে বিচারকের কাঠগড়ায় বিচারকের এজলাস সেখানে তোলা হবে। কিন্তু এখানকার যিনি ইন্সপেক্টর রয়েছেন, আদালতের ইন্সপেক্টর, তিনি বলছেন যে তার যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবশ্যই রিমান্ড চেয়ে আবেদন করবেন। এই রিমান্ড কতদিনে মঞ্জুর করবেন সেটি দেখবার বিষয়। আসলে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা যেটা জেনেছি এবং যা হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। জি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি যদি বলি, আশরাফুল, আতিক, সেলিম, ইয়াসিন এবং শাহিম মিয়াকে, এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জনের বাড়ি আমরা যেটা জেনেছি যে লীলফাইমারি, রংপুর সহ বেশ কয়েকটি জায়গা থেকে, এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান চালিয়ে, এবং সেনাবাহিনী, পুলিশ এবং বিজেপির একটি টিম কিন্তু এই অভিযানে তারা কিন্তু অংশগ্রহণ করেন। তবে আপনি জানেন যে গত শনিবার যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রংপুরের গঙ্গাছড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে, 15টি বাড়ি ভাঙচুরের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর লোক কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি যে অর্থাৎ বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু গেছেন, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গেছেন, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি তাদেরকে আইনি সহায়তা, এবং এখন পর্যন্ত ওখানে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। যেহেতু যেটি একটি বড় ঘটনা ঘটেছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে যে পোস্ট দেওয়া হয়েছে, এই পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ওই দিন থেকে কিন্তু কিছু লোক সে বাড়িঘর ভাঙচুর করে। সেই ভাঙচুরের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে আজ পর্যন্ত কিন্তু যে মামলাটি হয়েছে, মামলার সূত্র ধরে কিন্তু যে 5 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, 5 ব্যক্তিকে এখন আদালতে হাজির করা হয়েছে। একটু পরে অর্থাৎ বিচারকেরা এজলাসে ওঠানো হবে, সেখানে কিন্তু অর্থাৎ রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের যে কতদিন মঞ্জুর হবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। রিমান্ড চেয়ে তাদের কাছ থেকে আসলে তথ্য নেওয়া হবে যে আসলে এই ঘটনার সাথে জড়িত ছিল, কারা কারা জড়িত ছিল, এবং কী কারণে করছে, এবং কেন ভাঙচুর করেছে, এবং তারা এই মামলাগুলো নিয়ে কিন্তু রিমান্ড চাওয়া হবে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ আদালত থেকে সংবাদ। রংপুর থেকে আদালত প্রাঙ্গণে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। রাজধানী গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছেন 5 জন। তবে চেকটি কে দিয়েছে সে বিষয়টি তদন্তের স্বার্থে প্রকাশ করেনি ডিএমপি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি আরও জানান, চলতি বছর প্রতি মাসে গড়ে খুন হয়েছে 20টি, ছিনতাই 46টি ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া গত 24 ঘন্টায় 186 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলার আসামি রয়েছেন। দেশের অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি। এটা অব্যাহত আছে। কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা আবারও সংশোধন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 34 জনের। এর আগে মৃতের সংখ্যা 35 বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনও চিকিৎসাধীন 3 জন, তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও ঝুঁকির বাইরে নন বলে জানান চিকিৎসক। আহত অন্যান্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি আছেন দগ্ধ 33 জন, তাদের মধ্যে 27 জনই শিশু। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। জেলা সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় আসামির সংখ্যা প্রায় 5,500। এ নিয়ে 16 জুলাই গোপালগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় মোট 13টি মামলা দায়ের হলো। গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, আসামিদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী। বাকিরাও সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের 12টি প্রস্তাবে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে এখনও 8টি মৌলিক বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের 2 বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে কমিশন। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
তাদের দেয়া প্রতিবেদন ভিত্তি করে জাতীয় ঐকমত্য গড়তে গঠন করা হয় ঐকমত্য কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এই কমিশন। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন, স্বাধীন বিচার বিভাগ গঠন সহ ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে দলগুলো। বর্তমান নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারছেন। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। বেশ কিছু জায়গায় সাংবিধানিকভাবে আপনার প্রধানমন্ত্রীর কর্তৃত্বের মধ্যে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করার সম্ভাবনা দেখছি, যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনে নতুন প্রস্তাব আনা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে ঐকমত্য হয়েছে। এখন সংসদ সদস্যরা দলীয় নির্দেশনার বিরুদ্ধে ভোট দিতে পারেন না, কিন্তু নতুন প্রস্তাব অনুসারে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ, ইসি গঠন পদ্ধতি এবং পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বাড়াতে একটি নতুন স্বাধীন পুলিশ কমিশন গঠন প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছে। কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন আছে, আমরা সেটাকে বিবেচনায় নিয়েছি এবং সেই বিবেচনার থেকেই আমরা তাদের যে সমস্ত সংশোধনী প্রস্তাব বা পরামর্শ আছে সেগুলো ইনক্লুড করে আরেকবার উপস্থাপন করে দেখতে চাই। এদিকে সংবিধানের উচ্চ কক্ষ গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি সহ বেশ কিছু বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসব বিষয়ে আলোচনা চলছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এরই মধ্যে কমিশনে কি রাজনীতিবিদরা যোগ দিয়েছেন কিনা? আমরা কিন্তু দেখতে পেয়েছি যে দুপুর ২টার সময় যেই সংলাপটি বা ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনাটি শুরু হওয়ার কথা, সেটির কারণে এরই মধ্যে বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতারা রয়েছেন যারা এই বৈঠকটিতে বা এই আলোচনাটিতে অংশগ্রহণ করেন তারা আসতে শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি জামাতের পক্ষ থেকে তাদের যিনি নেতা হাবিবুর রহমান আজাদ উনি এসেছেন, বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছেন, এছাড়াও অন্যান্য যে দলগুলো রয়েছে বাম ঘরানার দলগুলো সেগুলো থেকেও অনেকেই কিন্তু এসে পৌঁছেছেন। আমরা এখন পর্যন্ত এমনটি দেখতে পেয়েছি। আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেটা হচ্ছে গত ২৮ তারিখে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোকে ৪ পাতার একটি খসড়া প্রস্তাব, জুলাই সনদের একটি খসড়া জাতীয় প্রস্তাব যেটি, সেই প্রস্তাবনাটি দেওয়া হয়েছে, সেইটি নিয়ে আজকে আসলে রাজনৈতিক দলগুলোর যে মতামত সেই মতামতগুলো তারা জানাবেন এবং সেই মতামতের ভিত্তিতে হয়তো তাদের সঙ্গে আবার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে মূল বিষয় যেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ৬ মাস ধরে যে আলাপ আলোচনা চলছে, এর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত ১২টি জায়গায় আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পেরেছে, বাকি ৮টি জায়গা কিন্তু এখনো দোদুল্যমান রয়েছে। সেই বিষয়গুলো হয়তো এই যে জুলাই সনদের যে বিষয়টি সেখানে যে বিষয়গুলোতে মতভেদ দেখা যাচ্ছে, তো এতে করে কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা? নিশ্চয়ই এখন যে বিষয়গুলোর মধ্যে রয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে জাতীয় সংসদের যে উচ্চকক্ষ সেটির ফাংশনাল কী হবে, সেটি কীভাবে নির্বাচিত হবে সেই বিষয় নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। পাশাপাশি সংবিধান এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠান রয়েছে ৪ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কী হবে সেই বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি ঐকমত্যে পৌঁছানো না যায় সেক্ষেত্রে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো বা শঙ্কা তো থাকছেই। তবে এখন পর্যন্ত আমরা কমিশনের যারা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ কমিশনের যারা সদস্য রয়েছেন, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ স্যার, তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন কিন্তু তারা বলছেন যে আসলে সবার সঙ্গে একটি সম্মতিক্রমে জুলাই সনদ তৈরির জন্য সর্বোচ্চ যতটুকু করা দরকার এবং রাজনৈতিক দলগুলো যতটুকু ছাড় দেওয়া দরকার সেই জায়গায় তারা আহ্বান জানিয়ে যাচ্ছেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাভারের শ্রীপুরে স্মরণ সভা আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, স্মরণ সভা আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি, এই স্মরণ সভায় কেন্দ্রীয় নেতারা কারা কারা যোগ দিয়েছেন
সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। এই স্মরণ সভা কিন্তু জুলাইয়ের যে ৩৬ দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজ ঢাকা জেলা বিএনপির তত্ত্বাবধানে কিন্তু আজ আয়োজিত হয়েছে একটি স্মরণ সভা। এবং এই স্মরণ সভায় কিন্তু নারকীয় আশুলিয়ার স্মরণে একটি কিন্তু এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এবং স্মরণ সভা আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়াতে ৬ জন মার্ডারের যে একটি ডেমো, সেই ডেমো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু উপস্থিত হবেন। তার কিন্তু বিকেল ৩টায় এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এবং এই অনুষ্ঠানে কিন্তু আশুলিয়াতে যে ১১ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় যে নেতাকর্মী তাদের পাশাপাশি সাভারের যে স্থানীয় নেতাকর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের কিন্তু প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আহত যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের শিরোনাম কিন্তু নারকীয় আশুলিয়া স্মরণে। আপনারা জানেন যে আশুলিয়াতে কিন্তু সর্বমোট ১১ জন ছাত্র জনতা শহীদ হয়েছে এবং আশুলিয়ায় থানার সামনে পুলিশ কর্তৃক ৬ জন নিরীহ ছাত্র জনতাকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছে। এবং এই বিষয়টি কিন্তু পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং যার কারণে কিন্তু আজকের অনুষ্ঠানের শিরোনাম নির্ধারিত হয়েছে নারকীয় আশুলিয়া স্মরণে। এবং এই যারা শহীদ তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে আজ উপস্থিত হয়েছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এরা কিন্তু আজ এই অনুষ্ঠানে যারা বিএনপি নেতাকর্মী তাদের পাশাপাশি সাধারণ মানুষের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা যেটি শোনার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে। এবং তারা যেটি জানিয়েছেন যে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করার জন্য কিন্তু অনেকটা উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব আজকের অনুষ্ঠানের বাকি বিষয়। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে এখন বাংলাদেশ। শ্রম অভিবাসনের নামে এভাবেই চলছে মানব পাচার। এ তথ্য দিচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এভাবে ইউরোপে ঢুকতে গিয়ে অনেক বাংলাদেশি লিবিয়ায় অপহরণের শিকার হচ্ছেন। তাদের নির্যাতন করে আদায় করা হয় বিপুল অর্থ। এই পাচার ঠেকাতে সরকারকে মূল ভূমিকা পালন করতে হবে বলে জানাচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রথমে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে রাজি করানো হয় তরুণদের, তারপর দেওয়া হয় ভিসা ও ট্রাভেল ডকুমেন্টের প্রতিশ্রুতি। চূড়ান্ত পর্যায়ে অবৈধভাবে ইউরোপে ঢুকতে ভাসিয়ে দেওয়া হয় ভূমধ্যসাগরে। এভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করছে অসংখ্য বাংলাদেশি। চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৯,৭৩৫ জন ঢুকেছেন দেশটিতে। তবে বেশিরভাগই লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দী হয়ে শারীরিক নির্যাতনের শিকার হন। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে নেওয়া হয় বিপুল অর্থ। শুধু ইতালিই নয়, অবৈধভাবে মানব পাচার হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশেও। বিদেশে পাড়ি জমানোর ব্যাপারে তাই সতর্ক হওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বলেন, পাচার ঠেকাতে সমন্বিত উদ্যোগ দরকার। এজন্য মূল ভূমিকা নিতে হবে সরকারকেই। সৎভাবে যাওয়া, সত্য পথটাকে অনুসরণ করা, সেটির জন্য তাদের সচেতনতা বাড়াতে হবে। সেটা সরকারের দিক থেকে উদ্যোগটা থাকা দরকার, যে দুটো মন্ত্রণালয়ের কথা বললাম, পাশাপাশি তথ্য মন্ত্রণালয় একটা সমন্বিত উদ্যোগ দরকার। এবং বিভিন্নভাবে গণমাধ্যম হোক, ফোনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে এবং সেটা ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে চলমান রাখতে হবে। বিশেষজ্ঞরা আরো বলছেন, সাব এজেন্টদেরও লাইসেন্সের আওতায় আনা গেলে অবৈধ অভিবাসনের মাধ্যমে মানব পাচারের হার কমবে। এই দালালগুলোকে আসলে ফর্মালাইজ করা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাহলে যারা এই পেশাতে আছে তারা কিন্তু একটা তাদেরকে বোঝায় যে এই রিক্রুটিং এজেন্সির বা এখানে কতজন ঘোরাঘুরি করে, তাদেরকে একটা লিস্ট তৈরি করা এবং সেটা রিক্রুটিং এজেন্সিকে প্রোভাইড করতে হবে। অবশ্যই, আদারওয়াইজ তাদের লাইসেন্স রিনিউ করা হবে না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং এই পার্টিকুলার রিক্রুটিং এজেন্সিকে ধরা কিন্তু অসম্ভব কিছু না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু 2024 সালে মানব পাচার আইনে 1034টি মামলা হয়েছে, আর পুরনোগুলোও হিসাবে নিলে প্রায় 4500 মামলা ঝুলে আছে আদালতে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ কাজ। 5 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 20 ভাগের কম। এর মধ্যে প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অগ্রিম বিল হিসেবে 212 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দুদকের মামলার পর বন্ধ আছে নির্মাণ কাজ। 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়, কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মতো চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর 2013 সালে সিলেট লন্ডন ম্যানচেস্টার, সিলেট দুবাই, সিলেট জেদ্দা মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়। 2020 সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে 2116 কোটি 50 লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও গত 5 বছরে অগ্রগতি মাত্র 20 ভাগ, অথচ তুলে নেওয়া হয়েছে 212 কোটি টাকা। এখান থেকে আমরা বেরিয়ে আসি। পিছনে যেটা হয়েছে তো দিন তো চলে গেছে, যেটা তাদের টার্মস কন্ডিশন ছিল, এবং যারা কাজ করতেছেন এরা কি সঠিকভাবে কাজ করতেছেন? এটা কি তাদের জন্য কাজ করতেছেন না সিলেটবাসীর জন্য কাজ করতেছেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। সিলেট অঞ্চলের অন্তত 25 লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর। সিলেটের যারা ফ্যামিলি নিয়ে বহির্বিশ্বে অবস্থান করেন তারা অবসর সময়ে সিলেটে আসবেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন, পর্যটন নগরী হিসাবে বিভিন্ন জিনিস দেখতে আসবেন, এবং বিদেশিরা এইখানে ইনভেস্ট করতে পারবে, বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে পারবে যদি যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়। প্রকল্পের নামে হরিলুটকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ করার দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দেয়ায় তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটে অনেক নিচু এলাকায় ইতোমধ্যে প্রবেশ করেছে পানি, তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসল। হঠাৎ বন্যা পরিস্থিতিতে বিপাকে নদী তীরের মানুষ। উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়লেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টি ও উজানের ঢলে মঙ্গলবার তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। পরিস্থিতি সামলাতে রাতে তিস্তা ব্যারেজে 44টি গেটের সবকটি খুলে দেওয়া হয়। নদীর পানি বাড়ায় হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার মোট 17টি নিচু এলাকা তলিয়ে গেছে। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। আমাদের বাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। স্কুলে আসছিলাম, স্কুলে অনেক পানি, স্কুল বন্ধ, ওই কারণে বাড়ি চলে যাচ্ছি। চর এলাকার জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে শাকসবজি ও ফসল, পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা দাবি জানিয়েছেন দুর্গতরা। চৌকির উপর পানি উঠছে, তারপরে সাওয়ার ঘর ফিরে যে চেয়ার নিয়ে তারে বসি আছে। পরশুদিন থেকে পানি আমাদের এখানে আছে, কোনো আল্লাহর বান্দাও একটা এখানে কোনো সরকারি লোক আর বেসরকারি লোক কেউ এসেনি। এর মধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বন্যা কবলিত এলাকাগুলোয় তালিকা করে দ্রুত খাদ্য ও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি, পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। উজানের বৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে, তবে পানি দ্রুত কমে আসবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যেখানে আমাদের জরুরি ভাঙন দেখা দেবে, আমরা যত দ্রুত সম্ভব জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাব। লালমনিরহাটের হঠাৎ বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে নদী তীরের অন্তত 7,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে তিস্তা ব্যারেজের সবগুলো গেট তো খুলে দেওয়া হয়েছে, এতে অনেক নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে?
দেখুন, তিস্তা পানি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে পানি কিন্তু ক্রমেই বেড়ে চলছে। আমরা সকাল 9টায় যে খবর পেয়েছি, তিস্তা ব্যারেজের 44টি গেট খোলা ছিল, সেখানে পানি পরিমাপ করা হয়েছে বিপদসীমার মধ্যে। পরবর্তীতে সকাল 9টায় পানি বেড়ে সেটি দাঁড়ায় 5 সেন্টিমিটার নিচে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 8 সেন্টিমিটার নিচে। আমরা দুপুরে যেটি খবর পাই, দুপুরের খবরে আমরা তিস্তার খবর পাই, সেখানে পানি রেকর্ড করা হয়েছে 15 সেন্টিমিটার নিচে। অর্থাৎ 15 সেন্টিমিটার নিচে হওয়াতে তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। সেখানকার বাড়িঘর, বিভিন্ন স্থাপনা সহ স্কুল কলেজ, সেগুলোতে কিন্তু পানির পরিমাণ বেড়ে গেছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢুকে যাওয়ার ফলে কিন্তু তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেখানকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের ঘরে পানি ঢুকে গেছে, তাদের গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলো খাবারের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। তাদের ঘরে, অনেকের ঘরে রান্না করার মতো সুযোগ নেই, চুলো পর্যন্ত পানি ডুবে গেছে এবং থাকার মতো সুযোগ নেই, সেখানে ঘর অবধি, বিছানা অবধি পানি আছে। আমরা এই বিষয়টি নিয়ে দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কর্তারা, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, তারা বিভিন্ন পয়েন্টে গিয়েছেন এবং বানভাসী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। আমরা এখন পর্যন্ত জেলা ত্রাণ কর্মকর্তা সূত্রে যেমনটি জেনেছি, প্রায় এখানে কিন্তু 200 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে, খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে, পাশাপাশি সেখানে নগদ টাকা দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি, কিছুক্ষণ আগে কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দারের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাটে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং যদি কেউ কোনো কিছু না পায়, অর্থাৎ তাদের বিষয় যদি প্রশাসন না জেনেও থাকে, তাদেরকে বলা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানানোর কথা বলা হয়েছে। তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, কিন্তু দুর্ভোগ চরমে আছে। এখন পর্যন্ত পানি কমার সম্ভাবনা নেই, তবে সন্ধ্যার দিকে পানি কমবে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। নদীগর্ভে চলে যেতে পারে নো ম্যানস ল্যান্ড ও বিজিবি ক্যাম্প সহ বিভিন্ন স্থাপনা। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ সদরের পোল্লাডাঙ্গায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পদ্মা নদীতে ভাঙন তীব্র রূপ নিয়েছে সম্প্রতি। বিলীন হচ্ছে দুদেশের ভূখণ্ডের নানা অংশ, কোথাও কোথাও নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত রেখাও। স্থানীয়রা বলছেন, গত 1.5 দশক ধরেই ভাঙন চললেও গত 1 বছরে আরও আগ্রাসী হয়েছে নদী। বিলীন হয়ে গেছে বাড়িঘর, বাজার, সেতু এবং ক্লিনিক। নো ম্যানস ল্যান্ড বলা হয়, সেটা বিলীন হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসময় তারা আগ্রাসী মনোভাব, তারা আমাদের দেশকে দখল নিতে পারে। অনেক প্রভাবশালী গ্রাম ছিল এবং নদীগর্ভে সেগুলো বিলীন হয়। সাথে একটা ক্লিনিক ছিল, সেটাও বিলুপ্ত হয়। স্থাপনা বিলীনের পাশাপাশি সীমান্ত রেখা নিশ্চিহ্নের দেখা দিয়েছে আশঙ্কা। ঝুঁকির মুখে বিজিবি ক্যাম্পও। এই অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সুযোগ নিতে পারে, বা এখানে কোনো মার্কিং নাই, কোনো বর্ডার নাই, তারাও সুযোগ নিতে পারে যে ওখান থেকে একটা বাংলাদেশি তৈরি কীভাবে মানুষকে হয়রানি করতে হয়। বিজিবির পোল্লাডাঙ্গা ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ হবে, অর্থাৎ 150 গজের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে দুই দেশের গভর্নমেন্টের যে নিয়মিত যে বৈঠক হয় সেই বৈঠকে এটা আলোচনা করলে এটা পারমিশন পাওয়া যায়। বিশাল জনপদকে ভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।